নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 58,832 ভোটের মার্জিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে নির্বাচনে জিতলেন। শোভনদেব চট্টোপাধ্যায় 28,000 ভোটে জিতেছেন। প্রায় 30,000 মার্জিন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে নিলেন। এর আফটার এফেক্ট কি হতে পারে? ভবানীপুর উপনির্বাচনের রেজাল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাবসলিউট জিত বা এই ওভারওয়েলমিং জিত, এই অসাধারণ জয়, এর এফেক্টটা কি হতে পারে? এফেক্টটা যেটা হতে পারে সেটা নিয়ে আজকে বাংলার বার্তায় আপনাদের কাছে এসেছি। প্রথম কথা, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আরো শক্তিশালী হওয়ার ফলে আরো শক্তিশালী হবে তার দল, এবং তার ফলে যেটা বাড়বে অ্যাবসলিউট করাপশন। আমরা প্রথমেই অ্যাবসলিউট করাপশনের কথা কেন বলছি? যে করাপশন যারা করেন তাদের সবসময় প্রবণতা থাকে আমি কতটা শক্তিশালী, আর সেই দলের নির্বাচিত বা এখন মনোনীত যারা কোঅর্ডিনেটর আছেন, জেলা পরিষদের সদস্য আছেন, গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, তারা তো জানেন আমার নেত্রী 58,000 ভোটে জিতেছেন, ফলে আমি আগে চুরি করতাম 20 টাকা, এখন চুরি করবো 40 টাকা। আমি ভুল বলছি কি ঠিক বলছি আপনারা একটু ভেবে নেবেন। আপনার এলাকায় যে কোনো নির্বাচিত যারা আগে ছিলেন, এখন তো নির্বাচন উঠে গেছে, সব মনোনীত, স্কুল ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, গভর্নিং বডি থেকে শুরু করে, কলেজের সমস্ত গভর্নিং বডি থেকে শুরু করে, ম্যানেজমেন্ট কমিটি থেকে শুরু করে একদম পুরসভা পর্যন্ত সবটাই সরকার মনোনীত সরকারি দলের লোকজন। ফলে এরা যখন যে যেখানে বসে আছেন, যারা অধিকাংশই প্রায় 90%, আমাদের ধারণা তৃণমূলের যারা এইসব বডিতে বসে আছেন এরা 90% করাপ্টেড, এবং এই 90% করাপ্টেড লোকেদের মধ্যে যারা চুরি করতেন আগে 50 টাকা, তারা চুরি করবেন 80 টাকা। এই প্রবণতাটা কিন্তু বাড়বে। আমরা ভুল বলছি কিনা ভবিষ্যৎ বলবেন, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। এক, দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে মারাত্মকভাবে ঔদ্ধত্য বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে। আমি যা বলবো তাই করবেন। আপনার বাড়িতে ভাড়া থেকে বিনা ভাড়ায় রাখতে হবে। আমরা বলেছি আমি তৃণমূল করি কেন, আমার নেত্রী 58,000 ভোটে জিতেছেন। এই মানসিকতাটা তৈরি হয়ে যাবে। একদিকে যখন আপনি এভাবে অসহায় হয়ে পড়বেন, আপনি ধরুন ভাড়াটে, আপনার বাড়ির মালিক ধরুন তৃণমূল করেন, আপনাকে অন্যায়ভাবে সেখান থেকে উচ্ছেদ করছেন, আপনি যখন তৃণমূল নেতা এসে দাঁড়ালেন, তৃণমূল নেতা বললেন হ্যাঁ তো উঠে যেতে হবে, কিছু করার নেই, ফলে স্বাভাবিকভাবে আপনার বাড়ির মালিক যা বলবেন তাই করতে হবে, তার কারণ তিনি তৃণমূল করেন। এবং শেষ পর্যন্ত আপনি যদি পুলিশে যান, পুলিশ তখন তৃণমূল নেতার কথা শুনবেন। আমরা এমন একটি ইনফরমেশন আজকে সকালে পেয়েছি যে কিভাবে বরানগর থানা থেকে একটা 144 ধারা জারি হওয়ার পরও শেষ পর্যন্ত এই অত্যাচারিত মানুষের পাশে পুলিশ দাঁড়ায়নি। এই পুলিশের পক্ষেও কিন্তু মারাত্মক ক্ষতিকারক হলেই 58,000-এর জয়। তার কারণটা কি বলছি বলুন তো? পুলিশও তো জেনে যাবে অ্যাবসলিউট একটা পাওয়ারফুল পার্টি, সে সর্বগ্রাসী, তার নেতারা বলবেন আমরা 58,000-এ জিতেছি। পুলিশের যারা অফিসার তারা বলবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি 58,000 ভোটে জিতেছেন, আমার কিছু করার নেই, আমি কারোর কথা শুনতে পাবো না। ফলে তৈলমর্দনটা বাড়বে। এটা কিন্তু খুব মারাত্মক একটা জায়গা। তৃতীয় যে জায়গাটা আপনাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় 58,000-এর জয়ের ফলে যেটা হবে, সাংঘাতিক নির্লজ্জতা হবে। যে কোনো সময়ের যে কোনো পর্বে যে কোনো পর্যায়ে দেখবেন শাসক দলের নির্লজ্জতা বাড়বে। আমরা কেন এই কথাটা বলছি? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো সময় দেখবেন মিথ্যে কথা বলার ক্ষেত্রে মারাত্মক নির্লজ্জ হয়ে যান। আমি কেন কথাটা আজকে জয়ের দিলেও তাকে অভিনন্দন জানিয়েও নির্লজ্জতার কথাটা উল্লেখ করলাম এই কারণে, সম্প্রতি বন্যার ক্ষেত্রে ডিবিসি আমাদের জানিয়ে জল ছাড়েনি বলছেন, আর পাশাপাশি সেই সময় তার রাজ্যের তার সরকারের যিনি সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিংহ, তিনি বলছেন, তিনি প্রকাশ্যে ডিক্লেয়ার করছেন যে হ্যাঁ জানিয়েছে, আমরা যথাসময়ে খবর পেয়েছি, এবং সেই সময় যদি জল না ছাড়া হতো ব্যারেজ ভেঙে যেতে পারত। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে মিথ্যা কথা বললেন, প্রমাণিত হয়ে গেল। ঠিক সেই সময় দাঁড়িয়ে ছোট খাটো মেজো বড় সেজো নেতারা দেখবেন অনায়াসে মিথ্যা কথা বলে যাবেন, চোখের সামনে মিথ্যা কথা বলবেন। আপনি বুঝছেন তিনি মিথ্যা কথা বলছেন, আপনি যখন সেই নেতার বক্তৃতা শুনছেন আপনি জানেন মিথ্যা কথা বলছেন, কারণ সেই নেতা তো জানেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিথ্যা কথা বলেন। আর মুখ্যমন্ত্রী যখন এই মিথ্যা কথাগুলো বলেন, তখন এখন এই রাবার স্ট্যাম্পটা পেয়ে গেলেন হেরো মুখ্যমন্ত্রী থেকে জয়ী এমএলএ, হেরো এমএলএ থেকে জয়ী এমএলএ, ফলে তার মুখ্যমন্ত্রী তো একটা বৈধতা পেল, আইনি বৈধতা পেল। ফলে তার আরো মিথ্যা কথা বলার প্রবণতাটা বাড়বে, এবং এই প্রবণতাটা নিচের লেভেলে কিন্তু আস্তে 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 নেমে আসবে। পাড়ার ছিচকে তৃণমূল নেতা, কোঅর্ডিনেটর, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পাড়ার রকে বসার নেতা কালু তৃণমূলের, তিনি দেখবেন এই ধরনের মিথ্যা কথা প্রকাশ্যে বলছেন।
এই প্রবণতাটাও কিন্তু মারাত্মকভাবে বাড়বে। এবং সব থেকে আরো একটি জিনিস ক্ষতিকারক, কালীঘাট অঞ্চল, ভবানীপুর অঞ্চলে একটি পরিবারের সম্পত্তি বৃদ্ধি হবে। আমরা এই কথা কেন বলছি আজকে? বলছি এই কারণে, আপনারা জানেন বেশ কিছুদিন আগে একটি সংবাদপত্রে বেরিয়েছিল 35টা প্লটের প্লট হোল্ডার ব্যানার্জি পরিবার। সেই রিপোর্ট কিন্তু কেউ অস্বীকার করতে চেষ্টা করেনি বা পারেনি। এই ভবানীপুর উপনির্বাচনে 58,832-এর মার্জিন কিন্তু একটি পরিবারের ওই সম্পদ কিন্তু আরো বৃদ্ধি করবে। এই সম্পদটা দেখা যায়, যে সম্পদ দেখা যায় না সেটাও বৃদ্ধি করবে। আর এই 35টা প্লট হয়তো আগামীকালে 70টা প্লটে পর্যবেসিত হবে। ফলে ভবানীপুর অঞ্চলের যারা গরিব মানুষ, যাদের বাড়ি ঘর দৌড় সম্পত্তি আছে, তারা কিন্তু ইনসিকিউর হবে। ভুল বললাম কিনা আপনারা লিখুন কমেন্ট বক্সে। এবার আসুন ব্যাখ্যা করি বিজেপি দক্ষিণ কলকাতার ভবানীপুর নির্বাচনে এভাবে ম্যাসিভ মার্জিনে হারলো কেন। সেটা ব্যাখ্যা করতে গিয়ে বিজেপির ভেতরের সমস্যাগুলো নিয়ে কিছু সংক্ষেপে কিছু আলোচনা করবো, কারণ এটা সংক্ষেপে আলোচনা সম্ভব নয়, কিছু কথা বলা দরকার। প্রথম কথা, দক্ষিণ কলকাতায় বিজেপির সাংগঠনিক শক্তি কিন্তু খুব ক্ষীণ, খুব দুর্বল। বিভিন্ন সূত্র ধরে যে সংবাদ পেয়েছি, সত্যি কথা বলতে ভবানীপুর উপনির্বাচনে এবারে রুদ্রনীল ঘোষের সময় যারা মাঠে নেমেছিলেন তাদের ওপর যে গত 4 মাসের ত্রাসের ভয়াবহ বাতাবরণ তৈরি করা হয়েছিল, ফলে তারা সবাই কিন্তু এবারেও এই নির্বাচনে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে নামেননি। যারা রুদ্রনীল ঘোষের সময় নেমেছিলেন তারা কিন্তু প্রিয়াঙ্কার সময় নামেনি। কেন নামেননি? না নামার কারণটা হচ্ছে তাদের উপর যে সন্ত্রাস হয়েছে গত 4 মাস। আপনারা সবাই জানেন রুদ্রনীল ঘোষ গতবার প্রার্থী ছিলেন। কোভিড সিচুয়েশনের মধ্যে স্থানীয় অঞ্চলে বিভিন্ন ত্রাণ বিতরণ করতে গিয়ে তাকে পর্যন্ত নির্মমভাবে এই ভাইপো বাহিনীরা মেরেছিল ভবানীপুরে, এবং তার সুবিচার কিন্তু পাননি, তারা কেউ জেলে যাননি যারা রুদ্রনীল ঘোষকে সপাটে থাপ্পড় মেরেছিলেন। ফলে স্বাভাবিকভাবে সেই আবহ, সেই সন্ত্রাসের ভয়াবহ আবহে বিজেপির কিন্তু বহু কর্মী যারা সিনসিয়ারলি 2021-এর সেই নির্বাচনে নেমেছিলেন এবারে কিন্তু নামেনি। তার উপর আছে দক্ষিণ কলকাতার সাংগঠনিক দুর্বলতা, যার ফলে আপনারা একটু খেয়াল করে দেখুন 57% মানুষ ভোট দিতে গেছে, 43% মানুষ কিন্তু ভোট দিতে যেতে পারেননি বা দিতে যাননি। তারা অনেকেরই অনীহা ছিল। স্বাভাবিক নিয়ম, নির্বাচনী নিয়ম বলছে যে যারা ভোট দিতে যান না তারা বেসিক্যালি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটার হন। ফলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে 43%-এর মধ্যে অধিকাংশই তৃণমূল বিরোধী ভোটার। কোনো গণ্ডগোল পাছে না হয়, কোনো যন্ত্রণার মধ্যে যাতে না পড়ি, যাক বাবা যাবো না, কারণ এই নির্বাচনটা এমন কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে আমার ভোটে যদি বিজেপি প্রার্থী যেতেও তাতে মহাভারত শুদ্ধ বা অশুদ্ধ হবে না। ফলে ভোট দিয়ে লাভটা কি, সরে যাওয়া। আর এখানেই সাংগঠনিক দুর্বলতা। এই যে 43% মানুষকে ভোট দিতে নিয়ে না যেতে পারা, তার পেছনে দুর্বল বিজেপির সাংগঠনিক শক্তি, যেটা স্বীকার করা দরকার বিজেপি নেতৃত্বের পক্ষে। এবং ঠিক এই আবহে দাঁড়িয়ে ফ্ল্যাট বাড়ির বহু মানুষ ভোট দিতে যাননি, মাল্টি স্টোরিড বিল্ডিং এর বহু মানুষ ভোট দিতে যেতে পারেননি। আর তার উপর আরো একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, উপনির্বাচনে নর্মালি শাসক দল একটা অ্যাডভান্টেজ পায়। যারা ধরুন অ্যান্টি তৃণমূল ভোটার, তারা গিয়ে যদি ভোট দিতে যান তাদের মধ্যে সেই শক্তিটা সঞ্চারিত হয় না যে আমার ভোটে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল জিতলে তিনি তো কোনো সরকার বদল হবে না, ফলে স্বাভাবিকভাবে গিয়ে লাভ কি, মেয়ার ফ্রাস্ট্রেশন, গিয়ে লাভ কি। এই যে উপনির্বাচন উপলক্ষে শাসক সবসময় অ্যাডভান্টেজে থাকেন যারা শাসন ক্ষমতায় থাকেন। এটা ভবানীপুরের ক্ষেত্রেও কিন্তু ইমপ্লিমেন্টেড হয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, আমরা ভুল বলছি কিনা আপনারা দয়া করে কমেন্ট বক্সে লিখবেন। বিজেপিকে কিন্তু অবাঙালিদের দল এই তকমাটা ঝেড়ে ফেলতে হবে। এটা খুব দায়িত্ব নিয়ে বলছি। বিজেপিকে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা তারা কিন্তু এটা অবাঙালিদের দল, বহিরাগত দল তকমা দিয়ে দিয়েছেন, আর বিজেপি সেটা কিন্তু অস্বীকার করতে পারেনি। আমরা এই কথাটা কেন বলছি বলুন তো? বহু অবাঙালি বাইরের স্টেটের নেতারা এসে বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করেছেন, যাদের সেভাবে সর্বভারতীয় পরিচিতি নেই, কিন্তু তারা এসে প্রেস কনফারেন্স করেছেন, তাদের অ্যাকসেপ্টেবিলিটি নেই, তারা প্রেস কনফারেন্স করেছেন। ফলে স্বাভাবিকভাবে বিজেপি এলে হিন্দি আগ্রাসন বাড়বে, এই কনসেপ্টটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আইপ্যাক এবং বামপন্থীরাও কিন্তু ছড়িয়ে দিয়েছেন। সেটা কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে তারা গ্রহণ করে নিয়েছেন। ফলে এখান থেকে কিন্তু বিজেপিকে বেরোতে হবে, এবং এটা হারার একটা অন্যতম কারণ এই তকমাটা। তৃতীয় যেটা আমাদের মনে হয়েছে, মধ্যবিত্তের মন না পাওয়া। মধ্যবিত্ত মানুষ কিন্তু বিজেপি থেকে অনেকটা বিচ্ছিন্ন। কেন বলুন তো? তেলের দাম, গ্যাসের দাম, এই ধরনের জিনিসপত্রের দাম বৃদ্ধি,
এটা কিন্তু মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত গৃহিণীরা ভালোভাবে নেননি। ফলে স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজি সর্বভারতীয় ক্ষেত্রে অসাধারণ কাজ করার পরও তেলের দাম, গ্যাসের দামটা কিন্তু মধ্যবিত্তকে, বাঙালিকে সরিয়ে নিয়ে এসছে, সরিয়ে নিয়ে গেছে। আর তার সঙ্গে মধ্যবিত্ত কালচারে, বাঙালি কালচারে অভ্যস্ত করতে না পারা, দলকে অভ্যস্ত করতে না পারা, যখন রাজনৈতিক মিছিলে বারবার জয় শ্রীরাম স্লোগান, মাথায় ফেটটি, কপালে তিলক, এটা কিন্তু বাংলা কালচার বাঙালিরা ভালোভাবে নেয় না। সেই ব্যবস্থাটা কিন্তু এনশিওর করেছে তৃণমূল কংগ্রেস। মাথায় তিলক দেওয়াটা অপরাধ নয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়াটা অন্যায় নয়, কিন্তু জয় শ্রীরাম মানে উত্তর ভারত, এই কনসেপ্টটা খাইয়ে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা কিন্তু কাউন্টার করতে পারেনি বিজেপিকে জয় শ্রীরাম স্লোগানও দিতে হবে, জয় বাংলা স্লোগানও প্রয়োজন হলে দিতে হবে। এটা করা দরকার, তার কারণ বাংলাকে গ্রহণ করা দরকার। স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের জন্মদিন দীনদয়াল উপাধ্যায়ের সঙ্গে একই সঙ্গে বারবার পালন করতে হবে। এটাকে বিজেপিকে বুঝতে হবে, সেন্ট্রাল স্টেট লিডারশিপকে। আরেকটি যেটা মনে হয়েছে যে এই নির্বাচনটা কিন্তু বামপন্থীরা বোধহয় 4000 সামথিং ভোট পেয়েছে। আমরা সামগ্রিকভাবে যে পর্যবেক্ষণ করছিলাম 4226, 3% ভোট পেয়েছে বামপন্থীরা। বামপন্থীদের একটা বড় ভোট কিন্তু তৃণমূলের দিকে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব কনসিয়াসলি এক্সট্রিম লেফট আর লেফটকে নিজের কাছে নিয়ে আসছে। তার ফলে এবারে শ্রীজীব বিশ্বাস কিন্তু ওখানে দাঁড়িয়েও মাত্র 3% ভোট পাচ্ছে। বামপন্থীদের এত দুরবস্থা হয়নি। কংগ্রেস তো নিজেরাই অ্যানাউন্স করে দিয়েছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। ফলে স্বাভাবিকভাবে তাদের ভোটটা বা তাদের ভোটাররা বা তাদের যে কজন কর্মী আছেন তাদের সাপোর্টটা যেমন তৃণমূলের দিকে চলে গেছে, বামপন্থী যারা উগ্র বামপন্থী, এক্সট্রিম লেফট, যারা সিপিএমকে পছন্দ করে না, ভোটটা যাচ্ছে তৃণমূলের দিকে নোটায় না গিয়ে। কিংবা বামপন্থীদের ভোটও যারা মনে করছেন যে শ্রীজীব বিশ্বাস জিততে পারবেন না, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে দরকার, ভোটটা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ফলে স্বাভাবিকভাবে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেটা মনে হয়েছে, আমাদের অবজারভেশনটা বলছি, ঠিক কি ভুল লিখবেন আপনারা। সেটিংয়ের কনসেপশন, সিবিআই ইডি নড়ছে, মাঝে মাঝে নড়ছে, মাঝে মাঝে বসে যাচ্ছে। বাংলার বহু মানুষের মধ্যে ধারণা হয়ে গেছে দিদি আর মোদির সঙ্গে সেটিং আছে। ফলে স্বাভাবিকভাবে বিজেপিকে ভোট দেবো কেন, তৃণমূলকেই ভোটটা দিই, কিংবা ভোট কেন্দ্রে যাব না। এই জায়গা থেকে কিন্তু বিজেপিকে বেরোতেই হবে, না বেরোলে কিন্তু বাংলার মানুষের সর্বনাশ। আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেছেন টেলিফোন করে যে এত মানুষের ক্ষোভ যন্ত্রণা কিন্তু ভোটে রিফ্লেক্টেড হচ্ছে না কেন। একটু মনে করে দেখুন তো 2001, 2, 3, 4 সেই সময়টা বামপন্থীদের বিরুদ্ধে রাস্তায়, বাসে, ঘাটে, ট্রামে, ট্রেনে মানুষ বিদ্ধ হয়ে গেছিল, ক্ষিপ্ত হয়ে উঠছিল, রাগান্বিত হয়েছিল। কিন্তু যখন ভোট হতো 2006, 2004 বামপন্থীরা জিতে যাচ্ছে, তৃণমূল জিততে পারছেন না। 2011 মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত রাগ ক্ষোভের ভোটটাকে ট্রান্সলেট করেছিলেন ভোটিং বাক্সে, ট্রান্সফর্ম করেছেন ভোটিং বাক্সে। মানুষের ক্ষোভ যন্ত্রণাটাকে যদি ভোট বাক্স পর্যন্ত নিয়ে নেওয়া যায় তাহলে তার রিফ্লেকশন হবে কি করে। ঠিক স্বাভাবিকভাবে বিজেপিকে বুঝতে হবে, ভাবতে হবে যে এই রাগ ক্ষোভটাকে ভোটে ট্রান্সফর্ম করার জন্য কি কি কাজ করতে হবে। যে কাজগুলোর মধ্যে ধরুন একটা ছোট্ট ঘটনা বলি, লোকাল ইস্যুগুলোকে বিজেপিকে বাঁচতে হবে। পুরসভা নির্বাচনের সমস্ত করাপশন, আমরা এলে কি করব, ট্যাক্সটা কমাবো, আমরা এলে কি করব, ট্রেড লাইসেন্স কমাবো, প্রতি মিনিটে মানুষের মধ্যে ঢোকাতে হবে। এবং এই ঢোকানোর কাজটা কিন্তু রিভাইভালের জন্য বিজেপির পক্ষে দরকার হবে। ঠিক বললাম না ভুল বললাম, কমেন্ট বক্সে লিখুন। বাংলা অপোজিশন বলতে এখন বিজেপি, বামপন্থীরা চেষ্টা করছেন, লড়ছেন, প্রাণান্তকর চেষ্টা করছেন, কিন্তু অপোজিশন স্পেসটা কিন্তু বিজেপি ধরে নিয়ে আসছে। এবং আমাদের কাছে কেউ প্রশ্ন করছেন টেলিফোনে যে বিজেপি কি অপোজিশন স্পেসটা রাখতে পারবে যেটা বামপন্থীদের থেকে ছিনতাই করে নিয়েছে। হ্যাঁ পারবে, আমরা বিশ্বাস করি 2024 পর্যন্ত অবশ্যই পারবে। 2024-এ যদি নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা স্থায়ী হবে, না হলে কিন্তু সংকট বাড়বে। ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে বিজেপির রিভাইভালটা কিভাবে সম্ভব সেটা নিয়ে অনেকে আমাদের প্রশ্ন করেছেন। আমি দু একটা ছোট্ট আমার অবজারভেশন বলি, ঠিক কি ভুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। বিজেপিকে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, অর্থাৎ সবাইকে নিয়ে চলার পলিটিক্সটা করতে হবে। শুধু আমার পার্টি কর্মী না, পার্টির কর্মীর বাইরেও আমাদের পার্টি ওয়েল উইশার বৃহত্তর গ্রুপ আছে। ধরুন এই সেলিব্রিটি যারা আসেন তাদের ট্যাকেল করার আর্টটা বিজেপিকে অ্যাবসর্ভ করতে হবে। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ কিন্তু বিজেপির পাশে আসতে চেয়েছিলেন 2021-এ, তাদের কিন্তু বিজেপি ধরে রাখতে পারেনি।
তাদের কিছু মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা থাকে, সেগুলোর সঙ্গে বিজেপিকে ইন্টারাক্ট করতে হবে, তাদের কাজে লাগাতে হবে, তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কাজে লাগাতে হবে, তাদের দিয়ে প্রেস কনফারেন্স করাতে হবে, শুধু একজন দুজন ব্যক্তির প্রেস কনফারেন্স না, তাদের দিয়েও বিজেপির হয়ে কথা বলাতে হবে। ইনক্লুসিভ পলিটিক্স, এবং অবশ্যই ইনক্লুসিভ পলিটিক্সের মধ্যে সমস্ত ধর্মের মানুষকে যুক্ত করতে হবে। হ্যাঁ, হিন্দুত্ব রেখেও মুসলিমদের ইনক্লুড করতে হবে, মাহফুজা খাতুনের মতো মুসলিমদের সামনে নিয়ে আসতে হবে। আমি কেন মুসলিমদের কথা বলছি, এই কারণে বলছি, তার কারণটা হচ্ছে নরেন্দ্র মোদী সরকার তো সেই সরকার মুসলিমদের জন্য 3 তালাক বিল ইমপ্লিমেন্ট করেছিলেন। তো সেই দলের সরকার এবং তার রাজ্য শাখা কেন মাইনরিটি ভোটারদের কাছে নিয়ে আসতে পারবে না? প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে জনধন যোজনা, ভারত সরকারের যত প্রকল্প আছে, কোনো প্রকল্প কি শুধু একটি ধর্মের জন্য? নরেন্দ্র মোদীজি তো সবার জন্য প্রকল্পগুলোকে ছড়িয়ে দিয়েছেন। আজকে 3 তালাক বিলের মতো একটা ঐতিহাসিক বিল, যা 70 বছরের ইতিহাসে কংগ্রেস কিংবা জনতা দলের সরকার কেউ আনতে পারেনি, সেই বিল এনেছেন নরেন্দ্র মোদীজি। কাদের জন্য? মুসলিম মহিলাদের জন্য। সেই মুসলিম মহিলাদের ভোটটা পাবে না কেন বিজেপি? এই ইনক্লুসিভ পলিটিক্সটা বিজেপিকে করতে হবে, মুসলিম মাইনরিটিদের কাছে যেতে হবে, পৌঁছতে হবে। হিন্দুত্ব থাকবে, কিন্তু তার পাশাপাশি ভারতবর্ষের সমগ্র জনসাধারণের কাছে পৌঁছতে হবে। কেন বাংলার 30% মাইনরিটিকে ভোট দিয়ে কিন্তু ভোটটা হতে পারবে না। অন্তত বাংলায় বিজেপিকে খুব বেশি এগোনো সম্ভব নয়। 30%-এর মধ্যে 2%, 3%, 5% হলো ভাগ বসাতে হবে। ভুল বললাম না ঠিক বললাম, সেটা বাংলার বার্তার কমেন্ট বক্সে আপনারা মনে করে লিখুন। আরেকটা কথা, জয় শ্রীরাম থাকবে, ভারত মাতা কি জয় থাকবে, কিন্তু ডেভেলপমেন্টাল পলিটিক্সও থাকবে। বিজেপি প্রচুর ডেভেলপমেন্টাল এজেন্ডা কিন্তু ইস্তাহারে প্রকাশ করেছিল, সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছয়নি। এই নির্বাচনে বিপর্যয়, আমরা বিপর্যয় নিয়ে বারবার মাঝে মাঝেই ভাবি, পর্যালোচনা রিপোর্ট করব, সেটা নিয়ে তারই একটু ইঙ্গিত আপনাদের দিই। বিজেপির সব থেকে বড় প্রবলেম হয়েছে, বিজেপি বলেছে যে প্রত্যেকটা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা আমরা 3,000 টাকা করবো। সেই ইস্তাহার ছাপা হয়েছে, মানুষের কাছে গিয়ে মানুষকে অ্যাবজর্ব করানো হয়নি। ডিফেক্ট ইলেকট্রিসিটি, বিদ্যুতের বিল আমরা কমাবো, পৌঁছতে পারিনি মানুষকে। আজও সিএসসি বা WBSEDCL যে অত্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয় থেকে, মানুষের পকেট কাটছেন, বিজেপি কি সিএসসি নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে পারছে? ভাবুন, আমরা যাদের উদ্দেশ্যে বলছি তারা প্রত্যেকে ভাবুন বিষয়গুলো নিয়ে। বিদ্যুৎ নিয়ে কেন লং টার্ম আন্দোলন হবে না? বিজেপি তো বলেছিল প্রত্যেক মহিলা বাসে উঠলে বিনা পয়সা বাসে ভ্রমণ করবে, কেন সেটা মানুষের কাছে এখন গণ আন্দোলন হবে না? কেন বিজেপি এটা নিয়ে এজেন্ডা আন্দোলন তৈরি করবে না? ইস্তাহারে বলা তো, বিরোধী দল হিসেবে সেটা নিয়ে আন্দোলন করুন, প্রত্যেক মহিলাকে পরিবহন বিনা ভাড়ায় চড়তে দিতে হবে। বিজেপিকে আলটিমেটলি নিজের যে ইস্তাহারে প্রকাশিত রিপোর্টগুলো হয়েছে, অসাধারণ ইস্তাহার হয়েছিল, সেই ইস্তাহারটা নিয়ে মানুষের কাছে যেতে হবে। আরেকটা অবশ্য কথা, বিজেপিকে ঘুরে দাঁড়াতে গেলে পেপার ওরিয়েন্টেড অর্গানাইজেশন বন্ধ করতে হবে। তলার লেভেল থেকে ওই বুথ কমিটির মেম্বার, শক্তি প্রমুখ, বিভিন্ন সদস্য আপনারা জানেন, সব নাম কুয়াশতে থাকে। যার নাম নেওয়া হয় তিনি হয়তো কারোর আত্মীয়, তার নাম আলটিমেটলি তিনি হয়তো এফেক্টিভই নন। পেপার পড়ে গেছে সেন্ট্রাল লিডারশিপ, স্টেট লিডারশিপের কাছে, স্টেট লিডারশিপ বিশ্বাস করছে। তলার লেভেল থেকে এফেক্টিভ মেম্বার কিনা, রুচিশীল, শিক্ষিত, মার্জিত নেতৃত্বকে সেখানে তুলে নিতে হবে। শুধু জয় শ্রীরাম, ভারত মাতা নয়, বাংলার উন্নয়নের এজেন্ডাটাকেও এজেন্ডা হিসেবে সেট আপ করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে সমস্ত শাখা সংগঠন, মহিলা থেকে যুব এবং অন্যান্য যে মজদুর সংঘ যারা আছেন, প্রত্যেকে পাওয়ারফুল করতে হবে, স্বাধীনতা দিতে হবে, গাইডলাইন দিয়ে দিতে হবে, প্রত্যেক দিন অন দ্য স্ট্রিট থাকতে হবে, রাস্তায় থাকতে হবে। এই যে ধরুন বন্যা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের 8টা জেলা বন্যা পীড়িত, এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকে নয়, আজকের এই মিনিট থেকে শুরু করে বিজেপির সমস্ত শক্তি প্রমুখ থেকে শুরু করে বুথ সভাপতি প্রত্যেককে নির্দেশ দিতে হবে যে আপনার এলাকা থেকে রিসোর্স জোগাড় করুন, চলুন ওই অঞ্চলে যেতে হবে, লোকাল, সেখানকার যেখানে বন্যা পীড়িত মানুষ, লোকাল বিজেপির লিডারশিপের সঙ্গে ঘরে ঘরে গিয়ে বিজেপির তরফ থেকে জিনিসপত্র ডিস্ট্রিবিউট করতে হবে। মানুষের সঙ্গে থাকা রাজনীতিটাকে বিজেপিকে বাড়াতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা লিখুন কমেন্ট বক্সে। আজকে আমাদের অবজারভেশনটা বলছি যে অপোজিশন হিসেবে বিজেপির উত্থান 3 থেকে 77-এ পৌঁছানো এবং তারপর ভবানীপুর নির্বাচনে 58,832 ভোটে হারা। ফলে স্বাভাবিকভাবে বহু মানুষ আমাদের বার্তা দপ্তরে ফোন করে বলছেন বিজেপির পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? আমরা বলছি সম্ভব,
যে চিন্তা ভাবনার কিছু অংশ আপনাদের কাছে বললাম, আপনারা যারা অপোজিশনে আছেন আপনারা যদি এটাকে ইমপ্লিমেন্ট করেন, আমরা এই কথা বলতে বলতে আজকে শেষ করব। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবো, তিনি নির্বাচিত প্রার্থী। তিনি নন্দীগ্রামে হেরেছেন, বড় বোনকে রিজেক্ট করে মেজ বোনের কাছে গিয়ে সেখানে পরাজিত হয়ে আবার বড় বোনের কাছে ফিরে আসার পর সেই বড় বোন 58,832 ভোটে তাকে জিতিয়েছে। এখন বাংলার মানুষের তরফ থেকে অন্তত বাংলার বার্তার কয়েকটি আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখবো। এইবার অন্তত চেষ্টা করুন রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে ফেরত দেওয়ার। কয়লা গরু পাচারের যে টাকা, কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা যেসব ভাইপোদের কাছে আছে, ফেরত দেওয়ার ব্যবস্থা করুন রাষ্ট্র এবং রাজ্যকে। আমার আপনার সম্পত্তি, টাকাটা খুইয়েছি আমরা। গরু চোর, কয়লা চোরের টাকা, অবৈধ টাকা, পাথর খাদানের টাকা, সেই টাকাগুলো রাষ্ট্র ফেরত পাক, এই এক্সপেকটেশনটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম। মুখ্যমন্ত্রীর কাছে রাখছি যে 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে রাখা হয়েছে, সমস্ত পদে এই মুহূর্তে রিক্রুটমেন্টের ব্যবস্থা করুন। সমস্ত বেকার শিক্ষিত যুবকরা চাকরি পাক। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা 10 বছরে 2 বার করেছেন, এবার প্রতি বছর নিয়মিত করুন। পোস্টাল ব্যালটে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জিতেছেন, সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া দিয়ে কেন্দ্রীয় হারে দেওয়ার ব্যবস্থা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কলকাতার মানুষকে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ইলেকট্রিসিটি বিল কমানোর ব্যাপারে বাধ্য করুন। সিএসসির বিল কমুক। আপনি জিতেছেন 58,832 ভোটে। এবং অবশ্যই বাংলায় তোলাবাজ কালচারটা বন্ধ করুন। কিছু হলেই কাটমানি, কিছু হলেই কমিশন, পাড়ায় পাড়ায় চাকরি না পাওয়া বেকারদের তোলাবাজি বন্ধ করুন। মমতা দেবী, আপনি 58,832 ভোটে জিতেছেন। আর শেষ করার আগে আবার বলবো, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার, এই বেকারদের জন্য ভাবুন। দিনের পর দিন অনাহারে অসহায়ভাবে মানুষগুলো মরছে, পড়াশোনা করছে, মাস্টার ডিগ্রি করছে, গ্র্যাজুয়েশন করছে, পোস্ট গ্র্যাজুয়েশন করছে, বাংলার বাইরে চাকরি করতে চলে গেছে। অথচ এখানে শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, সরকারি কর্মচারী 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত। সেই মানুষগুলোর কথা ভাবুন। 87,000 স্কুল শিক্ষক পদ ভ্যাকেন্ট, সেই মানুষগুলোর কথা ভাবুন। ভ্যাকেন্সিগুলো ফিল আপ করুন। সমস্ত সিভিক পুলিশকে পার্মানেন্ট করুন। সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের পদে উত্তীর্ণ করুন। 1 লক্ষ প্রায় 39,000 গ্রুপ ডি কর্মচারী পোস্ট ভ্যাকেন্ট রিক্রুট করুন। সারা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিসে যারা কন্ট্রাকচুয়াল 6,000 টাকা 8,000 টাকা মাইনে চাকরি করেন, তাদের পার্মানেন্ট করার ব্যবস্থা করুন। আর সীমাহীন সন্ত্রাস বন্ধ করুন। পার্টি অফ পুলিশ থানাগুলোকে পার্টি অফিসে যে রূপান্তরিত করে ফেলেছেন, থানাগুলোকে আবার থানাতে ফিরিয়ে দিন। বাংলার মানুষ আপনার 58,832 ভোট দেওয়াটাকে অন্তত বাংলার মানুষ স্বীকৃতি দেবে। ভবানীপুরের মানুষ স্বীকৃতি দিয়েছেন কোনো না কোনো কারণে, রাজনৈতিক কারণে, কিন্তু বাংলার মানুষ যারা আপনার দিকে তাকিয়ে বসে আছে যে আপনি নন এমএলএ মুখ্যমন্ত্রী থেকে এমএলএ মুখ্যমন্ত্রী হলেন, তাঁদেরও তো কিছু এক্সপেকটেশন আছে। তাঁদের কথাই আজকে বললাম বাংলার বার্তায়।